নির্বাচন কমিশন গঠনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। বেলা 11টার পরিবর্তে সময় বাড়ানো হয়েছে বিকেল 3টা পর্যন্ত। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা। প্রস্তুত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা। 1 মাস পেরিয়ে গেলেও শরীয়তপুরের বেশিরভাগ বিদ্যালয়ে পৌঁছায়নি নবম শ্রেণীর বই। ভালো ফল নিয়ে শঙ্কা, সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে উৎপাদন ও বিপণন নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সরকারের বিরুদ্ধে দ্বৈত নীতি গ্রহণের অভিযোগ বিশেষজ্ঞদের। এবং বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করে গ্যাস সংযোগ না পেয়ে চরম দুর্ভোগে সিলেটের শিল্প মালিকরা। তরলায়িত প্রাকৃতিক গ্যাস প্রকল্প চালুর চিন্তা ভাবনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির বেঁধে দেওয়ার সময়ে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবিত ব্যক্তিদের নাম জমা দেওয়া শুরু করেছে। সকাল থেকে এখন পর্যন্ত 14টি রাজনৈতিক দলের নেতারা মন্ত্রিপরিষদ বিভাগে নতুন কমিশন গঠনে তাদের প্রস্তাবিত ব্যক্তির নাম জমা দিয়েছে। জানা গেছে অল্প কিছুক্ষণের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও নেতৃবৃন্দ নাম প্রস্তাব করতে যাবেন। বেলা 11টা পর্যন্ত নাম জমা দেওয়ার সময়সীমা দেয়া থাকলেও পরে তা বিকেল 3টা পর্যন্ত বর্ধিত করা হয়। যেহেতু সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সমন্বয় করা হচ্ছে, তাই রাজনৈতিক দলগুলোর ভিড় করছে সচিবালয়ে। এর আগে গতকাল সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তাদের প্রস্তাবিত নাম জমা দেয়। ময়মনসিংহের প্রশাসনের উদ্যোগে মুক্তাগাছা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হবে আজ। এই মুহূর্তে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, সিংহের মুক্তাগাছা উপজেলাকে আজ বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হচ্ছে। মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে এখানে এই বাল্য বিবাহ মুক্ত ঘোষণার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা চলছে। ইতিমধ্যেই অনুষ্ঠান কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এখানে মুক্তাগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত হয়েছে। জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এরা উপস্থিত হয়েছেন এবং তারা এখানে এই মুহূর্তে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা চলছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার জন্য এখানে যে কর্মসূচি, সেই গত বছর 2016 সালের মে মাস থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে নেওয়া হয় এবং এরপর থেকে আসলে বিভিন্ন গ্রামাঞ্চলে ওয়ার্ড পর্যায়ে কমিটি হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি হয়েছে, পৌরসভায় কমিটি হয়েছে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কমিটি হয়েছে। সবগুলো কমিটি প্রায় 8 মাস কাজ করার পর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে মুক্তাগাছা উপজেলা ইতিমধ্যেই বাল্য বিবাহ মুক্ত হয়েছে এবং বিগত প্রায় 2 মাস যাবৎ এই মুক্তাগাছা উপজেলাতে কোনো বাল্য বিবাহ হচ্ছে না এবং বাল্য বিবাহ হবে না এই মর্মে গ্রাম থেকে শুরু করে একেবারে উপজেলা পর্যায়ের সর্বোচ্চ স্তর পর্যন্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে যে কোনোভাবেই বাল্য বিবাহ দেয়া যাবে না এবং এই সচেতনতা তৈরির কাজও পাশাপাশি চলছে, যার কারণে আজকে এই আনুষ্ঠানিকভাবে এখানে ঘোষণা দেয়া হচ্ছে। এই অনুষ্ঠানে মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মুক্তি আছেন, জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান আছেন এবং এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, পৌরসভার মেয়র আছেন। সবার উপস্থিতিতেই এখানে এই ঘোষণাটি দেয়া হচ্ছে এবং এখানে আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তারা বলেছেন যে যেভাবে সচেতনতা তৈরি হয়েছে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো জায়গায় কোথাও যদি কোনো ধরনের বাল্য বিবাহের ঘটনার খবর প্রশাসনের কাছে
আসে তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং বেশ কিছু বাল্যবিবাহের ঘটনা তারা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন এবং পারিবারিক পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং সমাজে সচেতনতা তৈরি করার জন্য তারা কাজ করছেন এবং একটি সচেতনতা ইতিমধ্যে এখানে তৈরি হয়েছে এবং তারা সাড়া পাচ্ছেন এবং যারা সাধারণ মানুষ আছেন সাধারণ মানুষেরও তারা সাড়া পাচ্ছেন, যার প্রেক্ষিতেই আসলে এই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। নির্বাচন কমিশন পুনর্গঠনে এখন পর্যন্ত 14টি রাজনৈতিক দলের নেতারা মন্ত্রিপরিষদ বিভাগে নতুন কমিশন গঠনে তাদের প্রস্তাবিত ব্যক্তির নাম জমা দিয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, কিছুক্ষণ আগে সবশেষ বাংলাদেশ তরিকত ফেডারেশনের পক্ষ থেকে 5 সদস্যের নাম জমা দেওয়া হলো এই মন্ত্রী পরিষদ বিভাগে। আপনি জানেন যে আজ যেহেতু 31টি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের সদস্যদের যে 5 জন করে সদস্য তাদের মনোনয়ন দেওয়ার কথা, যে 5 জন করে সদস্যদের নাম তারা জমা দেওয়ার কথা, সে নাম জমা দেওয়ার আজই কিন্তু শেষ দিন। সেই হিসেবে সকাল 11টা পর্যন্ত নাম জমা দেওয়ার সময় ছিল, কিন্তু সেটিকে বাড়িয়ে আজ বিকেল 3টা পর্যন্ত করা হয়েছে। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে 10টি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনার হিসেবে 5 জন সদস্যের নাম করে 10টি রাজনৈতিক দল এখন পর্যন্ত জমা দিয়েছে। আমি একটু নামগুলো আপনাকে কাজল জানিয়ে দিতে চাই। জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, নেপ মুজাফফর, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বিজেপি, জাসদ ইনু এবং সবশেষ তরিকত ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে আজ সকাল পর্যন্ত এখন পর্যন্ত তারা নাম জমা দিয়েছেন। এর আগে গতকালই কিন্তু বিরোধী দল জাতীয় পার্টি সহ 4টি রাজনৈতিক দল নাম জমা দিয়েছিল। সেই 4টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি ছাড়াও রয়েছে সাম্যবাদী দল, গণফোরাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সবকিছু মিলে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত মোট 14টি রাজনৈতিক দল 5 জন করে সদস্যের নাম জমা দিয়েছেন নির্বাচন কমিশনার হিসেবে যাদেরকে তারা দেখতে চান। গত 25 জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের পরই কিন্তু তাদেরকে আগামী 10 দিনের মধ্যে পরবর্তী নির্বাচন কমিশনারদের নাম জমা দেওয়ার কথা নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই হিসাবে গত 28 জানুয়ারি সার্চ কমিটির প্রথম যে বৈঠকটি করেছিল, সেই বৈঠকে তারা আহ্বান জানিয়েছিল 31টি রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিল তাদেরকে 5 জন করে নাম জমা দেওয়ার জন্য। সেই হিসেবে কিন্তু নাম জমা দেওয়ার এই ধারাবাহিকতা চলছে এবং এটি চলবে আজ বিকেল 3টা পর্যন্ত। এখন পর্যন্ত বিএনপি কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে নাম জমা দিতে কেউ আসেননি, তবে আমরা যতদূর জানতে পেরেছি দুপুর নাগাদ তারা আসবেন এবং এই মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে নাম জমা দেবেন। তখন হয়তো আমরা আপনাদের পরবর্তী সবশেষ জানিয়ে দিতে পারবো। কাজল, এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর নাম জমা দেওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। সময় সংবাদ আরো থাকছে। শেষ সময়ে জমে উঠেছে ময়মনসিংহের পুষ্প মেলা। ফুলের চারা সংগ্রহে ভিড় করছেন দর্শনার্থীরা। মাসব্যাপী মেলায় 50 লাখ টাকা ফুলের চারা বিক্রির আশা। রাত পোহালেই ভাষার মাস ফেব্রুয়ারি, শুরু হবে বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থ মেলা। এবছর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় 4 লাখ বর্গফুটের মতো বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে এ মেলা। সোহরাওয়ার্দী উদ্যানকে 12টি চত্বরে সাজিয়ে মেলার প্রাঙ্গণ পূর্ব থেকে পশ্চিমে সরিয়ে আনা হয়েছে। এখানেই রাখা হচ্ছে শিশু কর্নার। বইয়ের মোড়ক উন্মোচনের জন্য এবার প্রথমবারের মতো মঞ্চ হচ্ছে উদ্যানে। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। বইপ্রেমীদের আগ্রহী করে তোলার জন্যই এমন রঙের প্রলেপ। মোট 409টি প্রতিষ্ঠানের 663টি স্টলের শেষ সময়ে তাড়াহুড়ো তৈরি করেছে বিশাল এক কর্মযজ্ঞের। সব স্টলেই চলছে কাঠের কাজ। মিস্ত্রির হাত ফাঁকা বসে থাকার উপায় কই। রাংতা আর নানা রঙের কাপড় সেলাইয়ের জন্য মেলা প্রাঙ্গণেই ঘুরছে এ চাকা। বর্ণমালা ছাড়া চিন্তাই করা যায় না ভাষার মেলা। শোলায়ও ফুটিয়ে তোলা হচ্ছে নানা অক্ষর। এবছরের মেলার জন্য 23 জানুয়ারি স্টল বরাদ্দের পর কিছুটা বাড়তি সময় পেয়েছে প্রতিষ্ঠানগুলো। কাজগুলো নিয়মিত সময়ের মধ্যে শেষ করতে হবে, সবার সাথে একটা ম্যাচিং হবে না, এটা আমাদের মাথা রেখে কাজ করতে হয়। এবার একটু সময় বেশি পাওয়া গেছে, সেই ক্ষেত্রে কাজ চলছে, ভালোই চলছে। মানে
জাঁকজমকভাবেই কাজ চলছে। শেষ মুহূর্তে যে সমস্ত যাবতীয় টুকটাক কিছু কাজ বাকি রয়েছে সেগুলি আমরা চেষ্টা করছি যে সময় মতো শেষ করার জন্য। গ্রন্থমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ছুটির দিন বাদে দুপুর 3টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকবে। এবারও ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত থাকছে শিশু প্রহর, আর 21 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকবে মেলা। থাকছে গুগল স্ট্রিটে মেলার পুরো ম্যাপ। ইন্টারনেটের সাহায্য নিয়ে দর্শনার্থীরা পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত স্টলে। এখন যে কাজগুলো রয়ে গেছে এগুলো খুবই সামান্য কাজ, যেটাকে আমরা বলি ফিনিশিং কাজ, সেটা এর মধ্যে হয়ে যাবে। এবং আমাদের লক্ষ্যটা হচ্ছে প্রতিদিন যাতে সর্বোচ্চ সংখ্যক বই উন্মোচনের, মোড়ক উন্মোচনের সুযোগ দেওয়া যায়। পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাচ্ছি, পুলিশের 3টি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। পুরো বছর জুড়ে বই প্রকাশনার একটি অংশ জুড়ে থাকে অমর একুশে গ্রন্থমেলা। এই মাসেই প্রকাশিত হয় নানা ধরনের বই। এই মেলা প্রাঙ্গণ শেষ করে এনেছে তার প্রস্তুতি। ভাষা আন্দোলনের মাসে আবারও পুরো জাতি তার অগ্রজদের শ্রদ্ধা জানাবে এই মেলার মাধ্যমে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যে কোনো ধরনের নাশকতা এড়াতে এবারের অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রস্তুতি পরিদর্শন করে সাংবাদিকদের তিনি বলেন একথা। এছাড়া নীলক্ষেত, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, শহীদ মিনারে তল্লাশি চৌকি বসানো হচ্ছে। ডিটেকটিভ ব্রাঞ্চ, কাউন্টার ট্রেজার ইউনিটের গোয়েন্দারা সার্বক্ষণিকভাবে এখানে নজরদারি রাখবে এবং ডিবির কয়েকটা বিশেষ টিম তারা সাদা পোশাকে পুরো এলাকা জুড়ে 24 ঘন্টার জন্য তারা তাদের দায়িত্ব পালন করবে। যে কোনো ধরনের অশান্তি বা অনিয়ম বা বিশৃঙ্খলা রোধের জন্য প্রস্তুত থাকবে তারা। বাংলা একাডেমিতে প্রবেশের ক্ষেত্রে আমাদের 2টি গেট থাকবে প্রবেশের জন্য, এবং বের হওয়ার জন্য আমাদের 1টা গেট থাকবে। শরৎ উদ্যানেও আমাদের প্রবেশের জন্য 3টা গেট থাকবে এবং বের হওয়ার জন্য আমাদের 3টা গেট থাকবে। আগামীকাল থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলার সার্বিক অবস্থা জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আপনি জানেন যে আজকের দিনটি পেরোলেই কিন্তু বইমেলা শুরু হয়ে যাবে। তো এরই মধ্যে অমর একুশে গ্রন্থমেলাকে আমরা কেন্দ্র করে যেটি দেখেছি যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে। এবং আপনি জেনেছেন এরই মধ্যে যে সকালবেলা নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তো তিনি এই পুরো নিরাপত্তার বিষয়টি এখানে জানিয়েছেন এবং মেলা প্রাঙ্গণও তিনি ঘুরে দেখেছেন। আর এদিকে আপনি জানেন যে বরাবর মতো এবারও মেলা 2টি ভাগে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ একটি হচ্ছে বাংলা একাডেমি চত্বরে এবং অপরটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে। তো আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে আছি। তো এইখানে আমরা যে অবস্থাটি দেখছি যে বেশিরভাগ স্টলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আর এখনো পর্যন্ত কিছু কিছু স্টলে হয়তো কাজ চলছে। তো যারা স্টল মালিকরা আছেন কিংবা এখানে যারা স্টল মালিকদের প্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা যেটি জেনেছেন যে আজকে সারাদিন এবং রাত ভরে এই কাজগুলো চলবে এবং কালকে সকাল নাগাদ সবগুলো স্টলই প্রস্তুত হয়ে যাবে, এমনটাই তারা বলেছেন। আর এছাড়াও কিছু কিছু স্টল আমরা দেখেছি যে কাজ একেবারেই শেষ হয়ে গেছে এবং যে স্টলগুলোতে সাজসজ্জার কাজ শেষ হয়ে গেছে সেই স্টলগুলোতে দেখছি যে আমরা বই এসে পৌঁছচ্ছে। তো সবকিছু মিলিয়ে পুরো মেলা প্রাঙ্গণ কিন্তু এখন একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতির কাজ সেই কাজটি চলছে এবং সবাই যেটি প্রত্যাশা করছেন যে আগামীকালকে বিকালে যখন প্রধানমন্ত্রী বইমেলাটি উদ্বোধন করবেন তার আগেই সব ধরনের কাজ এবং যে বই সাজিয়ে তোলার কাজ সেসব কাজও সম্পন্ন হবে। আর এছাড়া আপনি শুনছিলেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি যেমনটি জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবার তারা নেবেন এবং তিনি জানিয়েছেন যে পুরো বইমেলাকে তারা এবার সিসিটিভির আওতায় নিয়ে এসেছেন এবং তিনি বলছেন যে প্রত্যেকটি ইঞ্চি জমি তারা হচ্ছে নিরাপত্তা ক্যামেরার আওতায় আনবেন, এমনটাই জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে বইমেলা চত্বরে 24 ঘন্টায় পুলিশি পাহারা থাকবে। তিনি বলেছেন যে বইমেলা যতক্ষণ চলে, অর্থাৎ দর্শনার্থীদের জন্য বইমেলা যতক্ষণ খোলা থাকে শুধু সেই সময়টাতেই নয়, অন্যান্য সময় অর্থাৎ রাতের থেকে শুরু করে সকাল পর্যন্ত প্রত্যেকটা সময়তেই পুলিশ সদস্যরা এখানে পোশাকে এবং সাদা পোশাকে তারা দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠিত হবে এবং এখানে একটা বিষয় জানাই, সেটি হচ্ছে যে সকালবেলা যখন এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসেছিলেন নিরাপত্তার পরিদর্শনে তখন কিন্তু বাংলা একাডেমির প্রতিনিধিরাও তাদের সঙ্গে ছিলেন। তো আরেকটা বিষয় তারা বলেছেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় কিংবা মানুষের কোন ধরনের চিন্তাকে বাধাগ্রস্ত করে এই ধরনের কোনো বই যদি প্রকাশিত হয় তাহলে বাংলা একাডেমির পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই পুলিশ কর্মকর্তারা এবং বাংলা একাডেমির পক্ষ থেকে জানান।
তো এখন সবকিছু মিলিয়ে বইমেলা প্রাঙ্গণ আমরা বলতে পারি যে আগামীকালকে যে বইমেলাটি অনুষ্ঠিত দর্শক, অমর একুশে বইমেলার সার্বিক প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বেলা 11টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বার্নিকাট সহ মার্কিন দূতাবাসের 9 কর্মকর্তা। এ সময় ক্যাম্পে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন বার্নিকাট। এরপর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। এর আগে গতকাল কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সময় সংবাদ আরো থাকছে। যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থীদের ভ্রমণ নিষেধাজ্ঞায় বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বহিষ্কার। নিয়োগ দেয়া হল ডায়া বোয়েন্তেকে। 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে সরকার তামাকজাত পণ্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিরুৎসাহিত করছে। অন্যদিকে বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোয় সরকারের মালিকানা থেকে মুনাফা আসছে। সরকারের দ্বৈত অবস্থানকে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব কোম্পানি থেকে দ্রুত শেয়ার প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শেয়ার প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশে তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে প্রতি বছর 57,000 মানুষ অকাল মৃত্যুবরণ করে এবং পঙ্গু হয় প্রায় 4 লাখের মতো। এসব কারণে দেশে ধূমপান বা তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সোচ্চার সরকার। অথচ ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সরকার ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে 11.45%। বাংলাদেশ হচ্ছে টোবাকো কন্ট্রোলের যে ইন্টারন্যাশনাল কনভেনশন আছে সেটির প্রথম সিগনেটারি, এবং সিগনেটারি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ একটা ওথ আছে এবং আমাদের সংবিধানে বলেছে যখনই কোনো আপনি ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করবেন এটা রাষ্ট্র মানবে। সেটা অনুযায়ী অবশ্যই বাংলাদেশ সরকারের একটা ফার্ম কমিটমেন্ট থাকতে হবে, রাষ্ট্রের একটা কমিটমেন্ট থাকতে হবে তামাকের বিরুদ্ধে। সরকারের এই ধরনের স্ববিরোধী অবস্থানকে অনৈতিক বলছেন সংশ্লিষ্টরা। মানুষ যেন সুস্থ থাকে, মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন কর্মক্ষম থাকে। আরেকদিকে আমি মানুষকে মৃত্যুর দিকে অনুপ্রাণিত করছি, মানুষকে তামাকের নেশায় ধাবিত করছি। এইটি একটি দ্বৈত নীতি। এই দ্বৈত নীতি থেকে সরকারের আমার মনে হয় যে সরে আসার সময় এসেছে। প্রতি বছর এই শেয়ার বাবদ তাদের একটা উল্লেখযোগ্য পরিমাণ তারা মুনাফা অর্জন করে। এটা অত্যন্ত অন্যায়। এটা মূল সরকারের অনতিবিলম্বে এই শেয়ার ছেড়ে দেওয়া উচিত। পাকিস্তান আমল থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকোয় সরকারি মালিকানা রয়েছে জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধীরে ধীরে এসব কোম্পানি থেকে শেয়ার প্রত্যাহার করে নিচ্ছে। আমরা কিনে শেয়ার আগের পাকিস্তানের সরকার কিনেছিল, কিন্তু আমরা পেয়েছি, ওর থেকে আমরা কিছু কিছু লাভও পাই প্রতি বছর। ধীরে ধীরে আমরা এটাকে ডাইভেস্ট করতে চাই, ডিসইনভেস্ট করতে চাই, আমরা এটা বিক্রি করতে চাই। এইটার বিশাল কাজ, সময় লাগবে। কারণ সময় একটাই লাগবে, কারণ মানুষের কিছু রুজির প্রশ্ন এখানে জড়িত আছে। এছাড়া সরকার তামাক পণ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজেটে 1% সারচার্জ আরোপ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। পুরোপুরি ধূমপান মুক্ত হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় স্থানীয়দের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সরাসরি জড়িত বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে 7 ফেব্রুয়ারি। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন জমা দেয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। প্রতিবেদনে এই 2 জন পুলিশ সদস্য ও 1 জন ডিবির সদস্য সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়। তবে পুলিশের কোনো সদস্য জড়িত তা শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার সময় যেসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা চাওয়া হয়। তবে বিচার বিভাগীয় কমিটির কাছে নামের তালিকা দেননি পুলিশ সুপার। গত 6 নভেম্বর গাইবান্ধার সাঁওতাল পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বিষয়টি আদালতের নজরে আনলে গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধন করেছে নগরীর শত শত শিক্ষার্থী। সকালে নগরীর কাজেমালী বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা, পরে বেলা 11টার দিকে মানববন্ধন করেন তারা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। একই সময়ে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকল শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসন এবং শিক্ষার যে শিক্ষা প্রশাসন আছে তাদের সহযোগিতায় আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মাদক বিরোধী মানববন্ধন করছি। আগামী দিনের যারা ভবিষ্যৎ, যারা এই দেশকে নেতৃত্ব দিবে, তারাই হচ্ছে তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম যাতে মাদক দ্রব্য গ্রহণ করে তাদের নষ্ট না হয়। শেষ সময়ে জমে উঠেছে ময়মনসিংহের পুষ্প মেলা। দেশি বিদেশি নানা জাতের ফুল দেখা ও ফুলের চারা সংগ্রহে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা, আর বেচাকেনা নিয়ে খুশি বিক্রেতারাও। মাসব্যাপী এ মেলায় 50 লাখ টাকা ফুলের চারা বিক্রির আশা করছেন আয়োজকরা। সাইম আকুন্দের ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। গোলাপ, গাঁদা, ডালিয়া, কসমস সহ দেশি বিদেশি নানা জাতের ফুল আর ফুল গাছের বিপুল সমারোহ ময়মনসিংহ শহরের টাউন হল মাঠের পুষ্পমেলায়। চোখ জোড়ানো এ মেলায় মানুষজন ভিড় করছেন পছন্দের ফুলের চারা সংগ্রহ করতে। বিভিন্ন জাতের ফুলের সাথে পরিচয় করিয়ে দিতে শিশুদেরও মেলায় নিয়ে আসছেন অভিভাবকেরা। ফুল গাছের ব্যাপক সংগ্রহ এবং দাম সহনীয় থাকায় খুশি দর্শনার্থীরা। ডালিয়া যাব দেখেছে, আমার ফুল দেখতে ভালো লাগে। অনেক ধরনের ফুল কিনছি, তো ফুলগুলো কিনে খুব আনন্দ লাগছে। গাঁদা ফুল কিনছি, গোলাপ ফুল, তারপরে চন্দ্রমল্লিকা। কয়েকটা কিনলাম, বাসায় নিয়ে ফুলের গাছগুলো লাগাবো যত্ন সহকারে। আর শেষ মুহূর্তে বেচাকেনা বাড়ায় খুশি নার্সারি মালিকরাও। বিভিন্ন ধরনের হাইব্রিড গোলাপ যেগুলো বড় সাইজ 1200 থেকে 1500, 2000 টাকা করে। আবার অর্কিডগুলো 700, 800, 2000 পর্যন্ত। আবার আপনার বনসাই আছে, ওগুলো আপনার 7000, 5000 এরকম করে। বেচা কিনা ভালো, হ্যাঁ, কাস্টমারও খুব বেশি। আমরা রাত প্রায় 10টা পর্যন্ত বেচা কিনা করি। নার্সারি মালিক সমিতির আশা, এবার মেলায় অর্ধ কোটি টাকার ফুল গাছের চারা বিক্রি হবে। এই পুষ্প মেলা করে আজকে 3 বছর যাবত ভালো লাভবান, এবং শহরে আনাচে গানাচে সব জায়গায় ফুলের গাছ আমরা দেখতে পাই। আর আমাদের একটা টার্গেট, আমরা 50 লক্ষ টাকার মতন এই বছর ফুল বিক্রি করব। নতুন প্রজন্মকে ফুলের সাথে পরিচয় করিয়ে দিতে ময়মনসিংহ পৌরসভার সহায়তায় নার্সারি মালিক সমিতি গত 3 বছর ধরে এ পুষ্প মেলার আয়োজন করছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়ার্সকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের অ্যাটর্নি ডানা বয়েন্তেকে নতুন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। সোমবার রাতে স্যালি ইয়ার্সকে বরখাস্তের ওই আদেশ দেয়া হয়। ইয়ার্স সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পেয়েছিলেন। মুসলিম প্রধান 7টি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভের মধ্যেই ট্রাম্পের ওই নির্বাহী আদেশ আইনগতভাবে কতটুকু বৈধ তা নিয়ে প্রশ্ন তোলেন ইয়ার্স। একই সঙ্গে আদেশ কার্যকর না করতে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে কথা না বলতেও আইন দফতরের প্রতি আহ্বান জানান তিনি। তার এই বক্তব্যের পরপরই টুইটার বার্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। ইয়ার্স নির্বাহী আদেশ কার্যকর না করার অনুরোধ জানিয়ে আইন দফতরের সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার কুইবেক সিটির একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় আলেকজান্ডার বিশনেট নামে ফরাসি বংশোদ্ভূত এক কানাডীয় ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। এ হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। এ সময় হামলাকারীদের আটক করে উপযুক্ত শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে ঘটনাটিকে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা উল্লেখ করে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের কানাডায় জায়গা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার রাতে কুইবেক সিটিতে জড়ো হয়ে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। শুধু মুসলমান নয়, আমাদের সবার জন্যই এটা খুব হৃদয় বিদারক। একজন মানুষ কখনো আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। যে ব্যক্তি খুন করে তার ভেতরে মনুষ্যত্ব বোধ কাজ করে না। এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। আলেকজান্ডার বিশনেট নামে 27 বছর বয়সী ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে বলে জানান তারা। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি ফরাসি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। সে কানাডার লাভাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও নৃবিজ্ঞানের শিক্ষার্থী। এছাড়া সন্দেহভাজন আরেকজনকে আটকের পর তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ, তবে তিনি প্রত্যক্ষদর্শী বলে জানানো হয়। মোহাম্মদ খাদির নামের ওই ব্যক্তি প্রথম পুলিশকে খবর দেন।
ঘটনাটিকে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের তার দেশে জায়গা হবে না। মুসলমানরা কানাডার জাতিসত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেন ট্রুডো। মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা সন্ত্রাসীদের কাজ। এরকম সহিংসতা হৃদয় বিদারক। বহুতত্ত্ববাদ, বৈচিত্র্য আমাদের শক্তি এবং ধর্মীয় সহিষ্ণুতা আমাদের মূল্যবোধ, যা আমরা কানাডাবাসী লালন করি। আমাদের কমিউনিটি, নগর ও দেশে এমন কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। এই ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে ফোন করে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। হামলার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদো। তিনি বলেন, কুইবেকের বাসিন্দাদের শান্তি ও উদারনীতির চেতনাকে আক্রমণ করতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এদিকে কুইবেক সিটির মসজিদে হামলার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মসজিদগুলোর আশপাশে টহল বাড়ানো হয়েছে বলেও জানানো হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন কমিশন গঠনে মন্ত্রী পরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। বেলা 11টার পরিবর্তে সময় বাড়ানো হয়েছে বিকেল 3টা পর্যন্ত। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা। প্রস্তুত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা। 1 মাস পেরিয়ে গেলেও শরীয়তপুরের বেশিরভাগ বিদ্যালয়ে পৌঁছায়নি নবম শ্রেণীর বই। ভালো ফল নিয়ে শঙ্কা, সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে উৎপাদন ও বিপণন নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সরকারের বিরুদ্ধে দ্বৈত নীতি গ্রহণের অভিযোগ বিশেষজ্ঞদের। এবং বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করে গ্যাস সংযোগ না পেয়ে চরম দুর্ভোগে সিলেটের শিল্প মালিকরা। তরলায়িত প্রাকৃতিক গ্যাস প্রকল্প চালুর চিন্তাভাবনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।